হ্যালো স্টুডেন্ট, চলে আসলাম আবার একটা নতুন ক্লাসে। তোমাদের জন্য আমি নিয়ে এসেছি সাজেশন ম্যাথ। এর আগের পার্ট 1 ভিডিও দিয়েছি সাজেশন ম্যাথের, আজকে পার্ট 2 ভিডিও নিয়ে এসেছি। খুবই ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে, বাছাই করা ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদের মাধ্যমিক 2025 সালের জন্য আমি নিয়ে এসেছি। তো দেখো আজকে যেটা নিয়ে এসেছি আমি, মাধ্যমিক 2025 সাজেশন ম্যাথ 100% কমন আসবে পার্ট 2। এটা হচ্ছে পার্ট 2, পার্ট 1 ভিডিও আমরা দিয়ে দিয়েছি, আজকে পার্ট 2 ভিডিও নিয়ে এসেছি। তো অঙ্কগুলো তোমরা মন দিয়ে দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক হতে চলেছে আজকের ক্লাসের অঙ্কগুলো। তো তোমাদের ক্লাস শুরু করার আগে যেটা আমি বলবো, তোমরা ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এবং যারা নতুন আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম আমার ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকের ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমরা দেখে নেবো কী কী আছে আমাদের। তো একের অঙ্ক নিয়েছি আমরা আজকের ক্লাসের ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে। যে 1 নম্বর অঙ্কটা আমরা বেছে নিয়েছি, সেই অঙ্কটা আমরা করাবো প্রথমে। তা একের অঙ্কটা দেখো, বলছি এর মূলধন বি এর মূলধনের আড়াই গুণ, এটাকে বলা হয় 2/1/2, আড়াই গুণ হলে এ ও বি এর লভ্যাংশের বন্টনের অনুপাত 2:5 হবে। সত্য মিথ্যা এটা অঙ্কটা আছে, সত্য না মিথ্যা সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে দেখো তো এখানে এ ও বি এর মূলধনের অনুপাতটা আমরা বের করতে পারবো। যেহেতু এখানে একটা শর্ত দেওয়া আছে, এ এর মূলধনটা বি এর মূলধনের আড়াই গুণ, তাহলে আমাদের বি এর মূলধনটা ধরে নিতে হবে, কারণ বি এর মূলধনের বলেছে, যার চেয়ে বেশি বলবে তাকে আগে ধরে নাও, তাই না? বি এর চেয়ে এ বেশি আছে, তাহলে বিকে আমরা আগে ধরে নেব। তা দেখো এখানে আমরা করব ধরি বি এর মূলধন, বি এর মূলধনটা আমরা এক্স ধরে নিলাম, ঠিক আছে? এক্স টাকা লিখতে পারো, বি এর মূলধন x টাকা। আচ্ছা, বি এর মূলধন যদি x টাকা হয়, তাহলে অতএব এ এর মূলধন পেয়ে যাব। তাহলে এ এর মূলধন সমান সমান x গুণিত আড়াই, 2/1/2 টাকা। এটা সরল করো, x গুণিত, এটা ভেঙে দিলে 4, 2 দিয়ে 4, 4 একে 5 আর নিচে 2, তাহলে আমরা পেয়ে গেলাম 5x/2, এত টাকা পেয়ে গেলাম। তো এ আর বি এর মূলধন পেয়ে গেলাম। এবার এ ও বি এর মূলধনের অনুপাত বের করবো। দেখো এখানে লভ্যাংশের বন্টনের অনুপাত মানে লভ্যাংশ অনুপাত চেয়েছে। তোমাদের আমি বলে রাখি যে একই সময়ের ক্ষেত্রে মূলধনের অনুপাতটাই হয় লভ্যাংশ অনুপাত। মূলধনের অনুপাত আর লভ্যাংশ অনুপাত সমান হবে একই সময়ের ক্ষেত্রে। তো আমাদের এখানে মূলধনের অনুপাতটাই হবে লভ্যাংশ অনুপাত। তাহলে আমরা অতএব লিখব এ কমা বি এর মূলধনের অনুপাত সমান সমান লভ্যাংশের অনুপাত, ঠিক আছে? এটা সমান সমান হয়। আচ্ছা দেখো তো এখানে আমাদের মূলধনের অনুপাতটা কত? এই যে দেখো আমাদের এ এর পেয়েছি, আগে এ লিখেছি, এর হচ্ছে আমাদের 5x/2 আর বি এর কত পেয়েছি? বি এর আছে x ধরেছি আমরা। তাহলে এখানে দেখো x ভ্যানিশ হয়ে যাবে, তাহলে 5/2 1, x ভ্যানিশ করলে এটা পাবা। এবার দেখো এটাকে ভগ্নাংশ অনুপাতকে যদি পূর্ণ সংখ্যা করতে চাও তো 2 দিয়ে গুণ করে নেবা। তো 2 দিয়ে যদি গুণ করে দেখো 5/2 আছে, তাহলে কি আমরা 2 দিয়ে গুণ করবো, 1 ইন্টু একেও 2 দিয়ে গুণ করবো। এবার দেখো 2 দিয়ে কেটে গেলো, তাহলে এটা 5 পেয়ে গেলাম আর এখানে 2 একে 2। তাহলে দেখো লভ্যাংশ অনুপাতটা কত পেলাম? 5:2 পেয়েছি, মানে লভ্যাংশ অনুপাত পেয়ে গেলাম 5:2। কিন্তু আমাদের এখানে লভ্যাংশ অনুপাতটা কত বলেছে? 2:5 বলেছে। তাহলে কিন্তু দেখো মিলেনি আমাদের। তাহলে এই যে বলেছে 2:5, তাহলে আমাদের এখানে কী হবে? আমরা অ্যান্সারটা লিখে দেবো মিথ্যা। তাহলে এখানে তোমরা লিখবা মিথ্যা। 2 নম্বর অঙ্কটা আমরা নিয়েছি, দেখো sin π/6 প্লাস sin π/3 গ্রেটার দেন বলেছে sin π/2। তাহলে আমাদেরকে এটা সত্য হবে না মিথ্যা হবে? এই অঙ্কটা আমরা নিয়েছি সত্য মিথ্যা থেকে নেওয়া হয়েছে, বাছাই করা। তা দেখো আমরা দেখাবো এটা সত্য হবে না মিথ্যা হবে। তাহলে এর মানগুলো বসিয়ে আমরা দেখব, এদিকে যা হবে এর চেয়ে এই মানটা কি বড় হবে? যদি এর চেয়ে এই মানটা বড় হয় তাহলে আমরা সত্য বলবো, আর যদি বড় না হয় তাহলে মিথ্যা হবে। তো চলো মানগুলো বসাই। আমাদের দেখো এখানে বৃত্তীয় মানে আছে, আমরা ষষ্ঠিক মানে যদি কনভার্ট করে নিই, আমরা এখানে দেখো এখানে এটাকে লিখবো আমরা সাইন পায়ের মান তোমরা লিখতে পারবা 180 6 প্লাস সাইন পায়ের মান লিখে দেবো 180/3 গ্রেটার দেন সাইন পায়ের মান 180/2। তাহলে এখানে দেখো তো এখানে কাটাকাটি করলে কত হবে? 6 3 18 30°। এটা কাটাকাটি করলে 3 6 18 60°। আর এখানে কাটাকাটি করো, এটা পেয়ে যাবা 90°। তাহলে এখানে আমাদের হয়ে গেল সাইন 30°, এটা আমাদের দাঁড়িয়ে গেল সাইন 60°। গ্রেটার দেন
এদিকে আমাদের রয়ে গেল সাইন 90 ডিগ্রি। ঠিক আছে, এখন মানগুলো আমাদের বসাতে পারবো। আমরা ষষ্ঠিক মানে করে নিয়েছি, মানগুলো বোঝা যাচ্ছে। তাহলে আমরা জানি সাইন 3ডির মান কত। তো সাইন 3ডির মানটা তোমাদের জানতে হবে, এটা হচ্ছে হাফ। তোমাদের বইয়ের ছক আছে, বইয়ের ছক থেকে তোমরা পেয়ে যাবা, তোমাদের যে ক্লাস 10 বইটা আছে সেখান থেকে পাবা। আর সাইন 60 ডিগ্রির মানটা তোমরা পেয়ে যাবা √3/2 গ্রেটার দেন 1। ঠিক আছে, আচ্ছা এবার দেখো সলভ করবো। এখন যদি আমরা ভগ্নাংশের যোগ প্রয়োগটা করি তাহলে এটা 2 লসাগু 1 যোগ এটা √3টা নেমে যাবে গ্রেটার দেন 1। তাহলে এবার দেখো তো আমরা √3-এর মানটা যদি বসাই, √3-এর মান হচ্ছে 1.732, এটা হচ্ছে √3-এর মান, মানে হচ্ছে 2 গ্রেটার দেন 1। আচ্ছা এটা যদি যোগ করে দেখো, এটা যোগ করে তোমরা পেয়ে যাবে 2.732 গ্রেটার দেন 1। তোমরা লক্ষ্য করো, দেখো এই মানটা কি বড় আমরা কি পাচ্ছি? এই মানটা 1-এর চেয়ে বড় দেখাতে হবে। দেখো তো তোমরা যে দেখো এটা কিন্তু 2 যদি 2 থাকতো শুধু, তাহলে 2-কে 2 কেটে গিয়ে কত আসতো? 1 আসতো। তখন কিন্তু মানটা কী হয়ে যেত? আমরা বলতে পারতাম না 1-এর চেয়ে বড়, সমান হয়ে যেত। কিন্তু এখানে 2-এর চেয়ে বড় আছে, এটা উপরের মানটা লবটা 2-এর চেয়ে বড় আছে আর এটা 2 আছে। তাই এটাকে যদি ভাগ করো তো তোমরা কি পাবা? তোমরা যদি ভাগ করে করো, তাই না? দেখো যদি ভাগটা দেখাই আমি, তাহলে এখানে 1 দশমিক কত পাচ্ছ? এটা 2 3 6 আর 2 6 12। দেখো 2 6 12 আবার 2 6 12, তাহলে আমাদের কত আসছে মানটা? আমাদের অতএব মানটা আমরা দেখতে পাচ্ছি 1.366। দেখো তো এই মানটা কি 1-এর চেয়ে বড়, তাই না? এই যে ভাগ করলাম 2 দিয়ে, তাহলে আমাদের যে পেয়ে গেলাম যে 1-এর চেয়ে বড় দেখাতে পারলাম, তাহলে এটা আমাদের কি সত্য বলেছে। তাহলে এর মানটা এই যে সাইন π/2 হচ্ছে এই মানটা বড় আছে, তাহলে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেলাম সত্য, যেহেতু আমরা দেখাতে পারলাম। তোমরা এখানে লিখে দেবা সত্য অ্যান্সার। এবার দেখো 3-এর প্রশ্নটা আমরা নিয়েছি, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ হয়। আমাদের এখানে বৃহত্তর বৃত্তাংশস্থ কোণটা বলেছে স্থূলকোণ। আচ্ছা যদি স্থূলকোণ হয় তাহলে সত্য, আর যদি স্থূলকোণ না হয় তাহলে মিথ্যা। তা আমরা দেখো আমরা চেক করব যে এটা হবে কি হবে না, সত্য হবে না মিথ্যা হবে। তাহলে আমরা দেখো প্রথমে আমরা কী করবো, একটা বৃত্ত অঙ্কন করে আমরা প্রমাণটা দেখাবো। তাহলে আমরা আগে একটা বৃত্ত নিয়ে নিলাম একটা বৃত্ত। এবার একটা ব্যাস নিয়ে নিই আমরা। দেখো আমরা একটা ব্যাস নিয়ে নিলাম, AB আমরা একটা ব্যাস নিলাম, AB ব্যাস। এখানে আমরা কেন্দ্রবিন্দু। এবার দেখো এখানে আমরা একটা বিন্দু নিই, এই বিন্দুটা নিলাম, এটাকে আমরা C বিন্দু নাম দিয়ে দিলাম। এবার বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ তৈরি করছি, দেখো এভাবে তৈরি করলাম, আর এখানে একটা এভাবে যোগ করে দিলাম। তাহলে এখানে আমরা D নাম দিয়ে দিলাম। তাহলে এই যে দেখো তো এই যে CDB এই যে কোণটা, তাহলে এটা আমাদের দেখো অর্ধবৃত্ত অপেক্ষা, তো এটা দেখো তো বৃহত্তর বৃত্তাংশস্থ আছে, এই B থেকে দেখো এই যে BCটা বড় আছে। তাহলে ওই জন্য আমরা বলতে পারবো যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর যে বৃত্তাংশ মানে BCটা, দেখো BC বৃত্তচাপটা, তো বৃহত্তর বৃত্তাংশস্থ কোণটা যে কোণটা আছে আমাদেরকে CDB। তাহলে এই কোণটাকে দেখাতে বলেছে কি হবে, স্থূলকোণ হবে না সূক্ষ্মকোণ হবে। এটা সূক্ষ্মকোণ বা স্থূলকোণ যে কোনো একটা হতে পারে। তো দেখো আমি দেখাচ্ছি কী কোণ হতে পারে, এটা প্রমাণটা আমি দেখাবো তোমাদের। তাহলে লক্ষ্য করো আমরা কী নিব, আমরা এই যে BC চাপের উপর কেন্দ্রস্থ কোণ, এটা যে বৃত্তস্থ কোণ, তাই না? তা দেখো আমরা এখানে লিখবো BC চাপের উপর অবস্থিত, আমরা এটা কি দেখাচ্ছি, অ্যান্সার দেখাচ্ছি। তাহলে BC চাপের উপর অবস্থিত, BC চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণটা এখানে কে আছে দেখো তো, BOC, কেন্দ্রস্থ কোণ BOC, এবং বৃত্তস্থ কোণটা কে আছে, বৃত্তস্থ আমাদের কোণটা আছে। দেখো বৃত্তস্থ কোণটা আমরা CDB বলতে পারবো, CDB এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। আর আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে ডবল হয়, তো আমরা লিখে দেবো কোণ BOC = 2 কোণ CDB। ঠিক আছে, এটা আমরা জানি যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। আচ্ছা এবার দেখো তো আমরা লিখব এখানে কোণ BOC, এই যে কেন্দ্রস্থ কোণটা আছে, এই কোণটা তোমাদের জানতে হবে এটা আমাদের 180 ডিগ্রি চেয়ে ছোটো আছে। AB যে সরলরেখাংশ আছে, AB সরলরেখাংশের কোণের মানটা হচ্ছে কত, 180 ডিগ্রি। দেখো এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি, কিন্তু এই কোণটাতে আমাদের 180 ডিগ্রি ছোটো হবে। তাহলে আমরা এই কোণটাকে আমরা লেস দেন বলতে পারবো 180 ডিগ্রি।
কোণ বিওসিটা হবে 180 ডিগ্রির চেয়ে ছোট, লেস দেন। আচ্ছা, তা দেখো এর মান তো আমাদের জানা হয়ে গেছে। আমরা কোণ বিওসি জায়গায় আমরা লিখে দিতে পারবো 2 কোণ সিডিবি। তাই এখানে লিখে দেবো 2 কোণ সিডিবি। ঠিক আছে, যেহেতু এর মান এটা বসিয়ে দিলাম, লেস দেন 180 ডিগ্রি। ঠিক আছে, এটা ক্ষুদ্রতম চিহ্ন, এটাকে তোমরা লেস দেন বলতে পারো। লেস দেন 2 দিয়ে কাটাকাটি করে দাও, 2 দিয়ে কাটাকাটি করলে 2 নং 18, এটা 90 ডিগ্রি। তাহলে দেখো তো অতএব কোণ সিডিবি এটা হয়ে যাবে আমাদের লেস দেন কত 90 ডিগ্রি। তাহলে সিডিবি কোণটা, এই যে কোণটা যে কথা বলেছিল এটা হচ্ছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর যে বৃত্তাংশস্থ কোণটা সিডিবিটা কোথায় হলো 90 ডিগ্রি চেয়ে ছোটো। তাহলে 90 ডিগ্রি ছোটো মানে তাহলে এই কোণটা আমাদের কী হয়ে গেল, সূক্ষ্ম কোণ হয়ে গেল। তাহলে অতএব বলে দিব কোণ সিডিবি হলো কি একটি সূক্ষ্ম কোণ। এটা আমরা পেয়ে গেলাম সূক্ষ্ম কোণ। ঠিক আছে, কিন্তু আমাদের বলেছিল প্রশ্নে স্থূলকোণ হবে না। তোমাদের জানতে হবে এখানে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, একদম বাছাই করা যেটা সাজেশন নিয়েছি এবছর 2025 সালে তোমাদের মাধ্যমিকে আসার মতো, যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ হবে না, সূক্ষ্মকোণ হবে। স্থূলকোণ বলেছে বলে আমরা অ্যান্সারটা কী দেবো, মিথ্যা দিয়ে দেবো। তো আমরা এখানে অ্যান্সার লিখব মিথ্যা। দেখো এবার 4 প্রশ্ন নিয়েছি আমরা। অকেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান যে দেওয়া আছে এখানে, কোণ এওবি 60 ডিগ্রি এবং সিডি সমান 10 সেমি হলে ওডি এর দৈর্ঘ্য কত? ঠিক আছে, ভালো একটা প্রশ্ন বলেছে, ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা বাছাই করেছি। তো চলো আমরা আগে বৃত্তটা আঁকবো এবং চিত্রটা এঁকে তারপর প্রশ্নটা ভালো করে বুঝবো। তো আমাদের আগে বৃত্ত অঙ্কন করতে হবে। আমরা আগে একটা বৃত্ত তৈরি করে নিলাম, কেন্দ্রবিন্দু আমরা ও নিয়ে নিলাম, ও কেন্দ্র। এখানে দুটি সমান যে বলেছে এবি আর সিডি, দুটি সমান যে তৈরি করছি। আচ্ছা, আমরা এখানে ধরো এবি নিলাম, এবি। এবার এবি এর সমান সিডি, তাহলে আমাদের এই দিকে তৈরি করতে হবে একইভাবে। এই যে আমরা নিয়ে নিলাম এটা সিডি। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের এবি সমান সিডি দেওয়া আছে, যার মান 10 সেমি। আচ্ছা, এখানে কোণ দেওয়া আছে এওবি 60 ডিগ্রি। তা দেখো আমরা এওবি, এই যে এওবি কোণটা, এই কোণটা কত দেওয়া আছে 60 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের সিডির মান এই যে এটা 10 সেমি বলে দিয়েছে, তাহলে ওডি আমাদের যুক্ত করতে হবে। এই যে ওডির মানটা আমাদের দরকার। ঠিক আছে, এই ওডি। তা আমরা কী করব, অঙ্কন করে নেব, আমরা ওসিও যোগ করে নেব। এখন কি করব, এটাকে ওডির মানটা পাওয়ার জন্য প্রথমে আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ দেখাবো। ঠিক আছে, তা চলো আমরা ত্রিভুজ এখানে তুলে নিচ্ছি। আমরা অ্যান্সার দিয়ে শুরু করে দিলাম। অ্যান্সার ত্রিভুজ এটা নিব আর ত্রিভুজ এটা নিব, ত্রিভুজ এওবি নিব, ত্রিভুজ এওবি ও ত্রিভুজ সিওডি এর। এখন দুটো ত্রিভুজকে যদি সর্বসম দেখায়, তা দুটো ত্রিভুজ থেকে 3টা শর্ত সমান দেখাতে হবে। তাহলে আমরা 1 নম্বর শর্ত সমান দেখাচ্ছি। দেখো 1 নম্বর শর্ত আমরা এবি সমান সিডি বলতে পারবো, এটা প্রশ্নে দেওয়া ছিল। তো আমরা বলবো এবি সমান সিডি, প্রশ্নে দেওয়া আছে, তোমরা লিখতে পারো প্রশ্ন অনুসারে বা প্রদত্ত লিখতে পারো, প্রদত্ত। ঠিক আছে, বা প্রশ্ন অনুসারে, ওকে, প্রদত্ত। আচ্ছা, 1 নম্বর শর্ত আমরা দেখে দিলাম, তাহলে এবি সমান সিডি এটা প্রশ্ন অনুসারে বলে দিয়েছে। 2 নম্বর তোমরা দেখাতে পারো, দেখো ওএ, এই ত্রিভুজের ওএ বাহুটা আর এই ত্রিভুজের ওডি বাহুটা সমান হবে, তো আমরা ওএ সমান ওডি বলতে পারবো। 3 নম্বর শর্ত তোমরা দেখো তো, এই ত্রিভুজের ওবি বাহুটা এই ত্রিভুজের ওসি বাহুটা সমান বলতে পারবা, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধের জন্য হয়ে যাচ্ছে। তাহলে আমরা ওবি সমান ওসি দেখাতে পারলাম। এরা দুজন কী কারণে সমান হলো, এরা দুজনই সমান হলো, দুটো শর্ত সমান হয়ে গেল আমাদের একই বৃত্তের ব্যাসার্ধের জন্য। তো আমরা এখানে লিখে দেবো একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, একই বৃত্তের ব্যাসার্ধের জন্য আমরা সমান দেখাতে পারলাম। দেখো দুটো ত্রিভুজ থেকে 3টা শর্ত সমান দেখে দিয়েছি, তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম বলে দেব। ত্রিভুজ এওবি সর্বসম এভাবে দেখায়, ত্রিভুজ সিওডি। এবার দেখো সর্বসম ত্রিভুজ যদি হয়ে যায়, তার সর্বসম ত্রিভুজের অনুরূপ যে কোণগুলো, এই কোণগুলো কী হবে, সমান হবে। তার এই কোণের সঙ্গে এই কোণ সমান, তাহলে আমরা অতএব কোণ এওবি সমান কোণ সিওডি বলতে পারবো। তাহলে কত, এটা 60 ডিগ্রি। কোণ এওবি 60 ডিগ্রি হলে কোণ সিওডি 60 ডিগ্রি পেয়ে গেলাম। ওকে, আচ্ছা তাহলে আমরা দেখো তো, আমরা এখানে ওটা নাম দিয়ে দিচ্ছি, তা ও বিন্দু, আর এটা পেয়ে গেলাম কত, 60 ডিগ্রি। এখন এই যে ত্রিভুজটা আছে সিওডি, এই ত্রিভুজের একটা কোণ 60 ডিগ্রি এবং এই দুটো বাহু কিন্তু সমান আছে, তাই না? তাহলে এখানে দেখো তো, আমাদের ত্রিভুজ সিওডি এর
এই দুটো বাহু সমান আছে, কে ও সি সমান সমান ও ডি, এই দুটো বাহু সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধের জন্য সমান, একই বৃত্তের ব্যাসার্ধ তার জন্য এরা সমান। এবার আমরা জানি যে দুটো বাহু সমান হলে এই দুটো কোণও কিন্তু সমান হয়ে যায়, ঠিক আছে। তাহলে দেখো, তা আমরা এই দুটো কোণকে সমান দেখাচ্ছি। তাহলে আমরা কোণ নিয়ে নেব ওসিডি, ওসিডি সমান সমান হয়ে গেল আমাদের কোণ ওডিবি, ওডিবি, আর এদেরকে আমরা এক্স ধরে নিলাম, ঠিক আছে, দুজনকে আমরা এক্স। তাহলে দেখো তো এই ত্রিভুজটা তিনটি কোণের যোগফল কত হয়? ত্রিভুজের তিনটি কোণের যোগফল, এই যে যেটা আমাদের আছে আবার কোণ সিওডি, তিনটি কোণের যোগফল আমরা 180 ডিগ্রি দেখাতে পারবো। এটা হলো আমাদের 2x 180 ডিগ্রি, সিওডির মানটা কত 60 ডিগ্রি, এদিকে আমাদের 60 ডিগ্রি বিয়োগ করে দিলাম। তাহলে আমরা দেখো তো 2x সমান সমান কত পেয়ে গেলাম 120 ডিগ্রি, তাহলে এখান থেকে কাটাকাটি করে নাও 60 ডিগ্রি, তাহলে আমরা x সমান সমান কত পেয়ে গেলাম 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এই দুটো কোণ যে পেয়ে গেলাম, দেখো এই কোণটা আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম আর এই কোণটা আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে ত্রিভুজটা কী পেয়ে গেলাম? ত্রিভুজটা কিন্তু সমবাহু ত্রিভুজ পেয়ে গেলাম, তাই না? তিনটি কোণে যদি আমাদের সমান হয়ে যায় তা সেই ত্রিভুজটাকে কী বলবো? সমবাহু ত্রিভুজ বলবো। তাহলে এখানে আমি তোমাদের বলে দেবো, এখানে অতএব ত্রিভুজ সিওডি কি সমবাহু, সমবাহু। তা এটা যদি সমবাহু ত্রিভুজ হয় তা সব বাহুগুলো তো সমান হবে। তাহলে আমরা সিডি সমান সমান ওডি বলতে পারবো, সিডি আর ওডি সমান বলতে পারবো। তা দেখো ওডির মান চেয়েছিল, সিডির মান তো 10 সেমি, তা ওডির মান কত 10 সেমি। দেখো আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেছে, তাহলে ওডি পেয়ে গেছি 10 সেমি, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 5-এর প্রশ্নটা আমরা নিয়েছি, এখানে আছে 1/1 মাইনাস সাইন স্কোয়ার 80 ডিগ্রি মাইনাস 1/sec স্কোয়ার 10 ডিগ্রি মাইনাস 1, এর মানটা আমাদের বের করতে বলেছি। এর মান দেখো আমরা বের করছি, আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার 80 ডিগ্রি এটা রেখে দিলাম, আর এখানে দেখো এটা আছে আমাদের কত 1/sec স্কোয়ার। দেখো এখানে তোমাদের দেখতে হবে যে 80 ডিগ্রি আর 10 ডিগ্রি যোগ করো, এদের যোগ ফলে কিন্তু 90 ডিগ্রি পাবা। তাহলে আমরা 10 ডিগ্রি জায়গায় লিখব 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, আমরা কোনটাকে চেঞ্জ করে নিলাম, আর -1 ছিল -1 রেখে দিলাম, ঠিক আছে। কারণ তোমরা এটা বিয়োগ করো, এটা বিয়োগ করলে তোমরা 10 ডিগ্রি পাবা, তাহলে এটাই আসবে। এবার এখানে দেখো এটা 1 মাইনাস সাইন স্কোয়ার 80 ডিগ্রি, একে তোমরা কস স্কোয়ার 80 ডিগ্রি লিখতে পারবা। এটা আমরা লিখে দেবো কস স্কোয়ার 80 ডিগ্রি 1 এখানে পুরো কোণের সূত্র দেখো sec 90 ডিগ্রি মাইনাস থিতা, তো এটা আমাদের কী হয়ে যাবে কসেক থিতা হয়ে যাবে। তাহলে এখানে আমরা কসেক স্কোয়ার 80 ডিগ্রি লিখতে পারবো, কসেক স্কোয়ার 80 ডিগ্রি, আর -1 ছিল 1/cos আছে, তোমরা এটাকে sec স্কোয়ার 80 ডিগ্রি লিখে দিতে পারবা, কারণ 1/cos sec হয়। আর এখানে দেখো এই যে কসেক স্কোয়ার 80 ডিগ্রি আছে আর -1 আছে, তাহলে এর একটা সূত্র আছে কসেক স্কোয়ার থিতা -1, এটা আমাদের কি হয়ে যাবে, এটা আমাদের কট থিতা হয়ে যাবে, এটা তোমাদের জানতে হবে। তাহলে কট স্কোয়ার 80 ডিগ্রি লিখতে পারবো, আমরা লিখবো কট স্কোয়ার 80 ডিগ্রি, ঠিক আছে। আবার বলি তোমাদের কসেক স্কোয়ার থিতা -1 এর যে সূত্রটা এটা হয় কট স্কোয়ার থিতা হয়, তাই না? কট স্কোয়ার থিতা, কট থিতা হবে না, কট স্কোয়ার থিতা হবে। তাহলে এটা আমরা কি লিখতে পারবো, এটাকে আমরা কট স্কোয়ার 80 ডিগ্রি লিখে দেবো, তাই না? কট স্কোয়ার 80 ডিগ্রির মানটাই হচ্ছে আমাদের কসেক স্কোয়ার 80 ডিগ্রি -1, তো এগুলো সব সূত্র আছে, সূত্র অনুযায়ী যেগুলো হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে দেখো sec স্কোয়ার 80 ডিগ্রি মাইনাস 1/cot, এটাকে tan করতে পারবা, এটা সূত্র আছে 1/cot থাকলে tan, তো আমরা লিখে দেবো tan স্কোয়ার 80 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখন এবার দেখো দুটোই কোণ সমান হয়ে গেছে 80 ডিগ্রি 80 ডিগ্রি, তাহলে sec স্কোয়ার থিতা মাইনাস tan স্কোয়ার থিতা, তাহলে এর মানটা 1 হয়, এটাও সূত্র আছে। তাহলে এখানে আমরা লিখে দেবো এর মানটা 1, দেখো এর মান বের করতে বলেছিল, আমাদের অ্যান্সার পেয়ে গেলাম, অ্যান্সারটা আমরা 1 পেয়ে গেলাম। 6 নম্বরের প্রশ্নটা দেখো, এখানে আমাদের আছে x ভেরিয়েস y এবং x ভেরিয়েস z হলে y প্লাস z ভেরিয়েস কত হবে, তাই না? শূন্যস্থান অঙ্ক আছে এটা, তো দেখো আমরা শূন্যস্থানের অ্যান্সারটা আমরা বের করব। তো আমরা প্রথমে কী করবো, এই দুটো ভেদ থেকে ভেদ উঠাবো। তাহলে দেখো এখান থেকে যে ভেদ উঠাই, তাহলে x সমান সমান, ভেদ উঠালে সমান সমান আসবে আর একটা ধ্রুবক k1, ঠিক আছে। যেহেতু এখানে আরেকটা ধ্রুবক আসবে বলে এটা k1 আর এখানে k2 বলবো, তাহলে k1 আর এই yটা বসে যাবে, ওকে। আচ্ছা, আমরা এখান থেকে যদি আমরা ভেদটা উঠাই, তাহলে এখানে x সমান সমান k2z পেয়ে যাওয়া। এবার দেখো আমাদের y আর z এর মানটা দরকার, তো এখান থেকে y এর মান বের করবো, এখান থেকে z এর মান বের করবো। ঠিক যেভাবে আমাদের অ্যান্সারটা বের করতে বলেছে সেই অনুযায়ী আমরা কাজ করব।
ওয়াই আছে তো ওয়াইয়ের মান বের করবো, জেড আছে তো জেডের মান বের করবো। তো চলো এখান থেকে তোমরা যে ওয়াইয়ের মানটা বের করো, তা দেখো এক্স বাই কে ওয়ান মানে এক্সের নিচে কে ওয়ানটা নেমে যাবে, তাহলে ওয়াইটা থেকে গেলে এখানে, এখানে জেডের মানটা বের করলে পরে এক্সের নিচে কে টু নেমে যাবে আর এখানে জেড থেকে যাবে। এখন দেখো এই ওয়াই প্লাস জেড আমরা দুটো সমীকরণকে যদি যোগ করে নাও, দেখো ওয়াই প্লাস জেড, ঠিক আছে, এদের দুজনকে যোগ, তাহলে এটা যোগ এটা করতে হবে ডান দিকে, তাহলে এক্স বাই কে ওয়ান প্লাস এক্স বাই কে টু, ঠিক আছে। এবার এখানে আমরা সরলটা করি, দেখো এক্স কমন চলে যাচ্ছে, কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু থেকে গেল, এটা থেকে গেল আমাদের। এখন কি করব, এই যে বড় ধ্রুবকটাকে আমরা ছোট যে কোনো একটা ধ্রুবক নিতে পারবো, তো এটাকে আমরা এন নিয়ে নিলাম, তাহলে আমাদের দেখো তো এন এক্স হয়ে গেল, ঠিক আছে, এটা আমাদের এক্স আছে, এটা আমাদের কী আছে এক্স আছে, তাহলে এন এক্স। তাহলে এখানে আমরা কী পেলাম, ওয়াই প্লাস জেড সমান সমান কী পেয়ে গেলাম, ওয়াই প্লাস জেড সমান সমান পেয়ে গেলাম এন এক্স। তাহলে এখান থেকে আমরা এই যে এটা সমান সমান আর ধ্রুবকটা উঠিয়ে আমরা ভেদ নিয়ে আসতে পারবো, তাই না। তাহলে এখানে লিখে দেবো ওয়াই প্লাস জেড ভেরিয়েস এক্স, দেখো সমান সমান ধ্রুবক উঠিয়ে আমরা ভেদ আসবে, যেভাবে ভেদ উঠিয়ে সমান সমান ধ্রুবক হয় একইভাবে সমান সমান ধ্রুবকটা উঠিয়ে তোমরা ভেদ আনতে পারবা। তাহলে ওয়াই প্লাস জেড ভেরিয়েস এক্স পেয়ে গেলাম, তাহলে শূন্যস্থানে আমাদের কত বসবে, এখানে আমাদের অ্যান্সারটা এক্স বসবে, তাহলে এখানে এক্স লিখে দেবা, এটাই আমাদের অ্যান্সার। দেখো 7 ইম্পর্টেন্ট কোশ্চেনটা দেখো, আমাদের এটা অংশীদারি কারবার থেকে নেওয়া হয়েছে। তাহলে এখানে প্রশ্নটা আমরা পড়বো, দেখো বলছে একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত দেওয়া আছে 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল, তাই না, ব্যবসায় মোট লাভটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করো আমাদের মূলধনের অনুপাত দেওয়া আছে, আর আমরা জানি একই সময়ের ক্ষেত্রে মূলধনের অনুপাতটা হয় লভ্যাংশ অনুপাত। তাহলে এখানে দেখো আমরা এখানে লিখব, অ্যান্সার দিয়ে লিখব, তাহলে দেখো আমরা জানি ঠিক আছে, আমরা কি জানি যে একই সময়ের ক্ষেত্রে মূলধনের অনুপাত সমান সমান লভ্যাংশের অনুপাত, ঠিক আছে। এটা আমাদের জানতে হবে যে একই সময়ের ক্ষেত্রে মূলধনের অনুপাতটা সমান সমান হয়ে যাবে লভ্যাংশ অনুপাতের সঙ্গে, তাহলে আমাদের লভ্যাংশ অনুপাত এরই। তাহলে দেখো তো, তাহলে এখানে আমরা 3 ব্যক্তি আছে, 3 জন আছে, তাহলে প্রথম ব্যক্তির এবং দ্বিতীয় ব্যক্তির এবং তৃতীয় ব্যক্তির লাভটা আমরা এখানে ধরে নিতে পারবো অনুপাত থেকে। তো আমরা লিখব ধরি প্রথম ব্যক্তির লাভ, প্রথম ব্যক্তির লাভটা কত ধরে নেব 3x, যেহেতু 3 আছে তাহলে লাভটা আমরা 3x ধরে নেব। এবার তৃতীয় ব্যক্তির লাভটা আমরা 8x ধরে নেব, আর তৃতীয় ব্যক্তির লাভটা আমরা 5x ধরে নেব, এটা অনুপাত থেকে ধরে নিলাম। আচ্ছা, তাহলে এখান থেকে মোট লাভ কী করে পাবো, 3 জনের লাভটা যোগ করলে মোট লাভ, তা আমরা লিখব মোট লাভ হয়ে যাবে আমাদের 3x প্লাস 8x প্লাস 5x, ঠিক আছে। এদের যোগফলে কত হবে, যোগ করে তোমরা 16x পেয়ে যাবা। তাহলে মোট লাভ হচ্ছে এই যে টাকাটা, এত টাকা, এই টাকাটা হচ্ছে আমাদের মোট লাভ। আচ্ছা, এগুলো কিন্তু আমাদের সব টাকায় আছে, কিসে আছে, টাকায় আছে, ওকে। এবার দেখো তো এখানে একটা শর্ত বলেছি, প্রথম ব্যক্তির লাভটা তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, তো তৃতীয় ব্যক্তির লাভটা বেশি আছে, তাহলে তৃতীয় ব্যক্তির লাভ আর প্রথম ব্যক্তির লাভের যে পার্থক্যটা কত 60, তাহলে এখানে আমরা অতএব দিয়ে শর্তটা বলতে পারবো, দেখো তৃতীয় ব্যক্তির লাভটা হচ্ছে 5x, তাহলে 5x থেকে তোমরা প্রথম ব্যক্তির লাভটা আছে 3x, তাহলে 5x থেকে 3x যদি বাদ দিই, তৃতীয় ব্যক্তির লাভ থেকে যদি আমরা প্রথম ব্যক্তির লাভটা বাদ করি, তাহলে কার সঙ্গে সমান হবে, 60 টাকার সঙ্গে সমান হবে, যে 60 টাকা বলে দিয়েছে এদের মধ্যে লাভের পার্থক্যটা। তাহলে আমাদের সমীকরণ গঠন হয়ে গেছে, এখান থেকে x এর মানটা পেয়ে যাবো, তাহলে কত পেয়ে যাবো 2x, 60 কাটাকাটি করো, এটা পেয়ে গেলাম 30। তা দেখো x এর মানটা আমরা কত পেয়ে গেলাম, x এর মানটা আমরা পেয়ে গেলাম 30, তাহলে আমাদের মোট লাভ বের করতে বলেছিল, এবার দেখো মোট লাভ পেয়ে যাবো। তাহলে অতএব মোট লাভ সমান মোট লাভ ছিল আমাদের 16x, তাহলে 16 × 30 টাকা, ঠিক আছে। আমাদের মোট লাভ 16 × 3 =
48 মানে 480 টাকা আমরা মোট লাভ পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার পেয়ে গেছি আমরা। এবার দেখো 8 প্রশ্নটা, এখানে আমাদের চক্রবর্তী সুদ থেকে অঙ্কটা নেওয়া হয়েছে, ইম্পর্টেন্ট অঙ্ক। তো চলো আমরা 8 অঙ্কটা করে দেখছি। এখানে বলেছে দেখো, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো। আসলটা বের করতে বলেছে। তাহলে আমরা এখানে আসলটা প্রথমে ধরে নেব যে আসলটা আমাদের x টাকা। তাহলে অ্যান্সার দিয়ে আমরা শুরু করব, লিখব ধরি নির্ণয় আসল, যে আসলটা আমাদের বের করতে হবে, নির্ণয় আসল। আসলটা কত ধরে নিলাম, x টাকা। ওকে, এটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, আমরা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করব। দেখো, তাহলে অতএব আমরা লিখব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। এবার দেখো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আমরা কী করে বের করব, সূত্রটা লক্ষ্য করো। আগে সমূল চক্রবৃদ্ধির সূত্রটা দেখো, আসল ইন্টু তারপরে 1 প্লাস আর বলতে এখানে 5%। তাহলে এই যে 5/100 5%, আর নিচে এখানে সময়টা হয়ে যাবে 2 বছর বলেছে, সময়টা 2, মানে p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে আমাদের এখানে মানগুলো বসিয়ে দিয়েছি, p বলতে x, r বলতে 5%, 5, আর n হচ্ছে সময়টা n, ছোটো হাতের n, সেটা হচ্ছে আমাদের 2। এটাকে বলা হয় সমূল চক্রবৃদ্ধি, এটা চক্রবৃদ্ধি সুদ নয়। এই সমূল চক্রবৃদ্ধির থেকে যদি আমরা আসলটা বাদ দিই, তখন এটাকে বলবো আমরা কি, এটাকে বলবো চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, এটা আমাদের চক্রবৃদ্ধি সুদ। এই টাকাটা এত টাকা। এবার সরল করি। এখানে যদি আমরা সরল দেখাই, তাহলে দেখো তো এটা কত পেয়ে যাবে। আমরা এখান থেকে x যদি কমন নিয়ে নিই, তাহলে আমরা এটাকে দেখো, এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করতে পারবো। এটা হয়ে যাবে 105 আর নিচে 100, আর হোল স্কোয়ার ছিল, আমরা হোল স্কোয়ার দিয়ে দেবো, এখানে -1 দাঁড়াবে টাকা। আচ্ছা, x ইন্টু, এবার দেখো আমাদের এখানে 105 আর 105 গুণ করবা, তোমরা গুণ করে পেয়ে যাবা। আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি, দেখো 11,025 পাবা। 105 105 গুণ করে কত পাবা, 11,025। আর 100 বর্গ, 100 ইন্টু 100, তাহলে এটা দেখো, এটা আমাদের কোথায় হবে, 10,000 হবে, মানে দুটো শূন্য বেড়ে যাবে। এভাবে বর্গটা ভেঙে নিলাম। ওকে, আর এখানে আমাদের আছে -1 এত টাকা। তাহলে x, এখানে যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করো, তার লসাগুতে পেয়ে যাবা 10,000, আর এখানে 11,025, আর মাইনাস এটা কি হবে, 10,000 হবে, যদি আমাদের এখানে 1 ছিল টাকা। তাহলে x ইন্টু, এটা যদি বিয়োগ করো, এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 1,025 পাবা, আর নিচে আছে আমাদের 10,000 টাকা। এটা হলো আমাদের চক্রবৃদ্ধি সুদ। আবার এই চক্রবৃদ্ধি সুদটা কিন্তু আমাদের বলে দিয়েছে প্রশ্নে, কত বলে দিয়েছে, 615 টাকা। তাহলে এটা আমরা সমান করে দেবো, 615 টাকার সঙ্গে সমান। আচ্ছা, আমরা কোথায় দেখাবো, আমরা এখানে দেখাই, এই জায়গায় দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা লিখবো অতএব x ইন্টু 1,025/10,000 সমান 615, তাই না? তো এখান থেকে এক্সের মানটা বের করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো এক্সের মানটা যদি বের করি, তাহলে আমরা কত হবে, তা আমরা লিখতে পারবো, বা এখানে লিখছি বা x সমান, দেখো এখানে আমাদের কি হবে, এটা এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে এদিকে 615 ইন্টু আমরা পেয়ে যাবো 10,000, আর এটা দেখো এটা নিচে চলে আসবে, 1,025টা নিচে চলে আসবে। ঠিক আছে, মানে বলতে গেলে কি, যে এই মানটা যদি ওইদিকে নিয়ে যাও, তার মানটা উল্টে যায়। দেখো 10,000 উপরে চলে গেছে, আর 1,025টা নিচে চলে এসেছে। এভাবে তোমরা এক্সের মানটা বের করতে পারবে। চলো এখান থেকে কাটাকাটি করি। আমরা যদি 5 দিয়ে কাটাকাটি করি, দেখো তাহলে 5 দিয়ে 10, আর এখানে আমাদের একটা শূন্য আসবে, 5 5 25, আর এখানে 5 দিয়ে করো, 5 একে 5, 5 দিয়ে 10, 5 3 15। আচ্ছা, এবার এখানে দেখো আমরা এটাকে 5 দিয়ে করি, আর এটাকে 5 দিয়ে করি, তাহলে 5 5 4 20, 5 একে 5, আর এখানে 5 দিয়ে করলে 5 দিয়ে 10, আর এখানে 3টা শূন্য বসে যাবে। এবার দেখো 41কে তোমরা যদি গুণ করো 3 দিয়ে, 41 3 123, তা দেখো এখানে 3 পেয়ে গেলাম। তাহলে আমরা কিন্তু এক্সের মানটা কিন্তু পেয়ে গেলাম কত, এখানে আমাদের ছিল 3 গুণিত এদিকে আমাদের 2,000। তাহলে বা এক্সের মান কত পেয়ে গেলাম, 3 দিয়ে 6, 6,000 পেয়ে গেলাম। তাহলে এটাই আমাদের নির্ণয় আসল। তাহলে আমরা অ্যান্সারটা এইদিকে লিখে দিই। তাহলে অতএব দিয়ে লিখে দেবো নির্ণয় আসল সমান কত টাকা পেলাম, 6,000 টাকা। এই যে আমাদের অ্যান্সারটা।
এবার দেখো ইম্পর্টেন্ট অঙ্ক আমরা 9 নম্বরটা নিয়েছি। আমাদের যে 9 অঙ্কটা আছে দেওয়া আছে দেখো এখানে tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি, এভাবে ডট ডট করতে করতে শেষে আছে আমাদের tan 89 ডিগ্রি আছে, তাই না? 1 থেকে একদম 89 ডিগ্রি অবধি পর্যন্ত দেওয়া আছে, সবগুলো লেখা হয়নি। এর মানটা আমাদের বের করতে হবে। চলো এর মানটা আমরা বের করে দেখাচ্ছি খুব সুন্দরভাবে। তা আমরা দেখো কিছু আমরা মানগুলো একটু বাড়াবো। আমরা লিখব tan 1 ডিগ্রি, ঠিক আছে? 1 ডিগ্রি বলতে এখানে আমরা দেব 1 ডিগ্রি দিলাম ইন্টু tan 2 ডিগ্রি। আচ্ছা 3 ডিগ্রি দেওয়ার দরকার নাই, আমরা চলে যাচ্ছি একটু এগিয়ে। এখানে আমরা এগিয়ে গিয়ে আমরা লিখব tan 44 ডিগ্রি লিখলাম, ঠিক আছে? 44 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি লিখলাম, ঠিক আছে? ইন্টু tan 46 ডিগ্রি লিখলাম, ঠিক আছে? এই মানগুলো লিখতে হবে বোঝানোর জন্য। আচ্ছা তারপরে ইন্টু ডট ডট ডট, এবার এদিকে দেখো এখানে ইন্টু tan কাকে লিখবো আমরা, এই 89 আগেরটা লিখে দিচ্ছি 88 ডিগ্রি, tan 88 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি। বাস এই অবধি মানগুলো লিখলাম আমরা। ওকে চলো এখানে এগুলো রেখে দাও। tan 1 ডিগ্রি লিখে দিলাম, tan 2 ডিগ্রি রেখে দিলাম, ডট ডট ডট। আচ্ছা এখানে তো ইন্টুই আছে, tan 44 ডিগ্রি এটাও আমরা রেখে দিলাম। আর tan 45 ডিগ্রির মানটা 1 জানো তোমরা, ঠিক আছে? আমরা বসিয়ে দিলাম tan 45 ডিগ্রির মান 1। আচ্ছা এবার দেখো এখান থেকে আমরা মানগুলো চেঞ্জ করব। দেখো এখানে 46 ডিগ্রি আর 44 ডিগ্রি যোগ করে আমরা 90 ডিগ্রি পাবো। তাহলে এখানে কি লিখছে দেখো, tan এই যে 46 ডিগ্রি জায়গায় লিখবো 90 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি, বিয়োগ করো তোমরা 46 ডিগ্রি পাবা। এভাবে করে চলবে। আর এই যে এখানে দেখো দুজন আছে এদেরকেও চেঞ্জ করে নেব। tan 88 ডিগ্রি আছে না, এখানে লিখবো 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি, এটা লিখতে পারবো ইন্টু। আর এখানে দেখো এটাকে আমরা চেঞ্জ করে নেব tan 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি, ঠিক আছে? কারণ এটা 90 থেকে 2 বাদ দিলে 88 পাবা, 90 থেকে 1 বাদ দিলে 89 পাবা। এভাবে চেঞ্জ করে নিলাম। এবার দেখো খুব সহজে মানটা পেয়ে যাবো। এদের প্রথমগুলো রেখে দাও, এগুলো কোনো অসুবিধা নাই, এগুলো আমরা রেখে দিচ্ছি। tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি এভাবে চলছে, tan 44 ডিগ্রিও রেখে দিলাম, এখানে 1টা থাক আমাদের। আর এখানে দেখো পুরো কোণের সূত্র আমরা লাগাবো। এখানে আমরা tan 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটাকে তোমরা cot 44 ডিগ্রি লিখতে পারবা। ট্যানটা কট হয়ে যাবে পুরো কোণের সূত্র অনুযায়ী, ইন্টু ডট 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 ডট। এখানে চলে এসো, দেখো এখানে tan 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই না? এখানেও তোমরা পেয়ে যাবা cot 2 ডিগ্রি ইন্টু, আর এটা একইভাবে এটা পেয়ে যাবা cot 1 ডিগ্রি, তাই না? পুরো কোণের সূত্র অনুযায়ী। বাস এবার তোমরা কি করবা, এই ট্যানকে আমরা কি করছি, ট্যানকে 1/cot লেখা যায়, এটাকে লিখে দেবো 1/cot 1 ডিগ্রি। এই ট্যানটাকে আমরা কট করে দিই, আমরা করে দিলাম cot 2 ডিগ্রি। চলছে এই ট্যানটাকে আমরা কট করে দিই, তাহলে করে দিলাম cot 1/cot 44 ডিগ্রি ইন্টু 1 আছে। আর এদের রেখে দাও যা আছে এগুলো, cot 44 ডিগ্রি রেখে দিলাম, ডট 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 ইন্টু cot 2 ডিগ্রি রেখে দিলাম, ইন্টু cot 1 ডিগ্রি রেখে দিলাম। এবার দেখো এই যে দেখো cot 1 ডিগ্রি, আর এখানেও আছে cot 1 ডিগ্রি, উপর নিচে আছে, দেখো এর সঙ্গে এটা কাটবে। cot 2 ডিগ্রি, ঠিক আছে? এটা নিচে, উপরে আছে দেখো cot 2 ডিগ্রি, এর সঙ্গে এটা কাটবে, এর সঙ্গে দেখো এটা কাটবে। আর এখানে যে মানগুলো যেগুলো আমরা লিখিনি, সেই মানগুলো দিয়ে যদি করতাম, ঠিক আছে, অতপত করা যাবে না, সেই মানগুলো তোমরা দেখবা সব উপর নিচে কিন্তু মানগুলো কেটে যাবে। তো সব কেটে গেলে আমাদের গুণের আকারে আছে, তাহলে আমাদের 1 হবে অ্যান্সারটা। তাহলে দেখো আমরা অ্যান্সারটা কিন্তু 1 পেয়ে গেলাম। এভাবে তোমরা অ্যান্সারটা বের করতে পারবা। তাই এখানে লিখে দেবো অ্যান্সার, ওকে 1। এবার 10-এর দেখো আমাদের শেষ প্রশ্ন আজকের ক্লাসের। তো এখানে রাশিবিজ্ঞান থেকে অঙ্কটা নেওয়া হয়েছে, ইম্পর্টেন্ট অঙ্ক আমরা বাছাই করে 10টি প্রশ্ন নিয়েছি। তোমরা ক্লাসগুলো মন দিয়ে দেখো, এবং ক্লাসগুলো ভালো লাগলে তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। এবং যারা নতুন আছো এখন পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম আমার ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকের ক্লাসের আমরা শেষ প্রশ্নটা দেখে নেব। এখানে দেখো 10-এর যে ইম্পর্টেন্ট অঙ্কটা আমরা নিয়েছি বাছাই করে, সেই অঙ্কটা আছে আমাদের, যদি UI সমান সমান আছে xi মাইনাস 25/10, সামেশন fi UI সমান সমান দেওয়া আছে 20 এবং সামেশন fi সমান সমান দেওয়া আছে 100 হয়, তাহলে x বার এর মান নির্ণয় করো। x বারের মানটা বের করতে বলেছে। আচ্ছা দেখো আমরা কীভাবে x বারের মানটা বের করছি। আমাদের দেখো UI এর মানটা দেওয়া আছে। সাধারণত আমাদের UI কীভাবে থাকে, আমাদের থাকবে এখানে xi
মাইনাস এটা এ হয় এখানে, আর এখানে এইচ হয়, এভাবে আমাদের ইউআইটা থাকে। তাহলে এখান থেকে দেখো তো আমরা বলতে পারবো কার মানটা, আমরা এখানে এ এর মানটা বলতে পারবো, এ এর মানটা আমাদের 25, ঠিক আছে। আর এইচ এর মানটা বলতে পারবো আমরা 10। এভাবে যদি আমরা কম্পেয়ার করি এর সঙ্গে, তাহলে এর জায়গায় 25 আছে, তাহলে এর মানটা 25, আর এইচ এর জায়গায় 10 আছে, এইচ এর মানটা 10 পেয়ে গেলাম। এখন দেখো এক্স বারের যেটা সূত্র তোমাদের জানতে হবে যেটা, তাহলে এক্স বার সমান সমান তোমরা জানবা, একদম মুখস্থ রাখবা, এ প্লাস এইচ ইন্টু সামেশন এফ আই ইউআই বাই সামেশন এফ আই, ঠিক আছে। এটা একদম মনে রাখবা, এটা মনে থাকলে তোমাদের এক্স বারের মানটা পেয়ে যাবা। চলো মান সবারে দেওয়া আছে, মানগুলো লিখি। এ এর মান আমাদের 25 প্লাস এইচ এর মানটা 10 ইন্টু সামেশন এফ আই ইউর মানটা দেখো প্রশ্নে বলে দিয়েছে 20, আর সামেশন এফ আই এর মানটা হচ্ছে 100। এবার এখানে সরল করে আমরা অ্যান্সার পেয়ে যাবো। তো এখানে 0 0 কেটে দাও, এই 0 কেটে দাও, তাহলে আমাদের থেকে গেলো এটা 25 প্লাস এটা আমাদের 2 থেকে গেলো, তাহলে 25 আর 2 যোগ করো, পেয়ে যাবে তোমরা 27। তো আমাদের অ্যান্সার পেয়ে গেলাম 27। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমরা করে দিয়েছি। তাহলে এরপরে আবার তোমাদের ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়ে আসবো পার্ট 3 ভিডিওতে। আমি দেখো আজকে পার্ট 2 দিলাম, পার্ট 1 আগে দেওয়া হয়ে গেছে, আজকে তোমরা পার্ট 2 পেয়ে গেলা। তা পার্ট 3 ভিডিও তাড়াতাড়ি আসছে, তোমরা ক্লাসগুলো দেখতে থাকো এবং তোমরা সবাই ভালো থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।